শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ছুটির দিনে ঘুরে আসি, ২১এর হাইলাইটস এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বৃহস্পতিবার, ৫ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে জিলহজ ১৪৪৬ হিজরি গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ১২ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আমাদের এ পর্যায়ের শুরুতেই আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না। তবে আমাদের জানার যেমন শেষ নেই, তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা এবং অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে। গরমে অতিষ্ঠ জীবনে এক ঝলক ঠান্ডা বাতাস যেন স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। এই স্বস্তির প্রধান উৎস হলো আমাদের পরিচিত ফ্যান বা পাখা। আধুনিক ফ্যান আজকের অবস্থানে আসতে বহু বছর এবং অসংখ্য উদ্ভাবকের অবদান রয়েছে। এর আবিষ্কার কোনো একক ব্যক্তির হাত ধরে হয়নি, বরং এটি বিভিন্ন সময়ে প্রযুক্তির ধারাবাহিক উন্নতির ফসল। ফ্যানের ধারণার উৎপত্তি প্রাচীনকাল থেকে। মানুষ আদিকাল থেকেই বাতাসকে কাজে লাগিয়ে শরীর শীতল করার উপায় খুঁজেছে। প্রাচীন মিশরীয় ও রোমানরা হাতে চালিত পাখা ব্যবহার করত। এই পাখাগুলো সাধারণত আম পাতা, পালক বা কাপড়ের তৈরি হতো। মধ্যযুগে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, হাতে টানা দড়ির সাহায্যে ঘুরিয়ে বাতাস তৈরির ব্যবস্থা ছিল, যা পুলেট পাখা নামে পরিচিত। এই পাখাগুলো সাধারণত প্রাসাদের উঁচু সিলিং থেকে ঝুলে থাকত এবং ভূতরা দড়ি টেনে বাতাস সৃষ্টি করত। তবে আধুনিক ফ্যানের ধারণার প্রথম ধাপ আসে যান্ত্রিক শক্তির ব্যবহারের। আমেরিকান বিজ্ঞানী শুলার স্ক্যাটস হুইলার প্রথম ব্যবহারিক বৈদ্যুতিক ফ্যান তৈরি করেন। এটি ছিল একটি 2 ব্লেডের ডেস্ক ফ্যান, যা সরাসরি কারেন্ট অর্থাৎ ডিসি দ্বারা চালিত হতো। হুইলারের এই আবিষ্কার ফ্যানের ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন আনে। এরপর দ্রুত এর উন্নতি হতে থাকে। 1889 সালে জার্মান আমেরিকান উদ্ভাবক অলিভার বি শ্যালেনবার্গার অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ এসি দ্বারা চালিত ফ্যান তৈরি করেন, যা ফ্যানকে আরও বেশি কার্যকর এবং বাণিজ্যিকভাবে সফল করে তোলে। একই সময়ে আমেরিকান প্রতিষ্ঠান
ওয়েস্টিংহাউস ইলেকট্রিক এবং জেনারেল ইলেকট্রিক ফ্যানের বাণিজ্যিক উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1920-এর দশকে ফ্যানের নকশা এবং কার্যকারিতায় আরও অনেক পরিবর্তন আসে। সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, বক্স ফ্যান, বিভিন্ন ধরনের ফ্যান বাজারে আসতে শুরু করে। এই সময়ে ফ্যানগুলো আরও নিরাপদ এবং টেকসই করে তোলার জন্য বিভিন্ন ধরনের নিরাপত্তা জালি এবং উন্নত মোটর ব্যবহার করা হয়। শব্দ কমানোর জন্য বিভিন্ন গবেষণা চালানো হয়। বর্তমানে ফ্যান আরও আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে। রিমোট কন্ট্রোল, টাইমার, বিভিন্ন গতির সেটিংস, এমনকি স্মার্ট ফ্যানও এখন সহজলভ্য। এয়ার কন্ডিশনারের ব্যবহার বাড়লেও পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী হওয়ায় ফ্যান আজও বিশ্বজুড়ে লাখ লাখ বাড়িতে অপরিহার্য। ফ্যানের এই দীর্ঘ পথ চলা মানবজাতির আরামদায়ক জীবনের অন্বেষণের এক অনন্য উদাহরণ। এটি প্রমাণ করে যে সাধারণ চাহিদা পূরণের জন্য কিভাবে ধাপে ধাপে প্রযুক্তির বিকাশ ঘটে। বৈদ্যুতিক ফ্যান আবিষ্কারের আগেও 18শো শতাব্দীর শেষের দিকে একটি যান্ত্রিক ফ্যান তৈরি করা হয়েছিল যা ঘড়ির যন্ত্রাংশের মতো কাজ করত। এটি মূলত হাসপাতালে রোগীদের আরাম দেওয়ার জন্য ব্যবহৃত হতো, বিশেষ করে যখন বাতাসের চলাচল সীমিত ছিল। এটি আধুনিক ফ্যানের পূর্বসূরি হিসেবে কাজ করেছিল। ফ্যান শব্দটি প্রাচীন ইংরেজি শব্দ ফ্যান থেকে এসেছে, যা মূলত শস্য থেকে তুষ আলাদা করার যন্ত্রকে বোঝাতো। পরবর্তীকালে হাত পাখা এবং বায়ু চলাচলকারী যন্ত্রের ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহৃত হতে শুরু করে। এর অর্থ দাঁড়ায় যে যন্ত্র দিয়ে বাতাসকে কোনো নির্দিষ্ট দিকে চালিত করা হয়। 1900 শতাব্দীর শেষ দিকে যখন সিলিং ফ্যান প্রথম বাজারে আসে, তখন তা দ্রুত জনপ্রিয়তা লাভ করে, কারণ এটি ঘরের অনেকটা জায়গা জুড়ে বাতাস বিতরণ করতে পারত এবং মেঝেতে কোনো জায়গা নিত না। প্রথম দিকের অনেক সিলিং ফ্যান গ্যাস লাইট দ্বারাও পরিচালিত হতো, যেখানে গ্যাসের শিখা একটি ছোট টারবাইনকে ঘোরাতো যা পাখার ব্লেডকে চালিত করত। 20 শতাব্দীর গোড়ার দিকে ফ্যান ব্যবহারের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে একটি বিতর্ক ছিল। কিছু লোক মনে করত যে ফ্যান থেকে উৎপন্ন বাতাস ঠান্ডা লাগার কারণ হতে পারে বা রোগ ছড়াতে পারে। তবে সময়ের সাথে সাথে এই ভুল ধারণা ভেঙে যায় এবং ফ্যানের স্বাস্থ্যকর ব্যবহারের বিষয়টি প্রতিষ্ঠিত হয়। আধুনিক ফ্যানের পরিবর্তন, ব্লেডহীন ফ্যান সাম্প্রতিক সময়ের সবচেয়ে ইউনিক উদ্ভাবনগুলোর মধ্যে একটি হলো ব্লেডহীন ফ্যান, যেমন ডাইসন ফ্যান। এই ফ্যানগুলো একটি লুকানো মোটর ব্যবহার করে বাতাসকে একটি সরু ছিদ্রের মধ্য দিয়ে টেনে নেয় এবং একটি এয়ারফয়েল আকৃতির রিং থেকে উচ্চ গতিতে নির্গত করে, যা চারপাশে বাতাসকে আকর্ষণ করে এবং শক্তিশালী বায়ু প্রবাহ তৈরি করে। এটি একটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তি যা ফ্যানের ধারণাকে নতুন মাত্রা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমাদের জীবনটা অনেকটা রোবটের মতো হয়ে যায়। ছুটির দিন মানে একরাশ মুক্তির নিঃশ্বাস, দৈনন্দিন জীবনের ক্লান্তি আর একঘেয়েমি থেকে ছোট্ট একটা বিরতি। আর এই মূল্যবান সময়টাকে যদি প্রকৃতির কাছাকাছি কোথাও কাটানো যায়, তবে মন যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাই তো আমাদের ছুটির দিনের আজকের এই বিশেষ আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায়। রংপুর শহরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের এক ঐতিহাসিক নিদর্শন, যা তার স্থাপত্যিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য সুপরিচিত। প্রায় 200 বছরের পুরনো এই প্রাসাদটি একসময় রংপুরের অন্যতম প্রভাবশালী জমিদার মহারাজা কুমার গোপাল লাল রায় বাহাদুরের বাসস্থান ছিল। এটি কেবল একটি বাড়ি নয়, বরং এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের
অধীনে বাংলার জমিদার তন্ত্রের প্রতিচ্ছবিও বটে। তাজহাট জমিদার বাড়ির নির্মাণ শৈলী অত্যন্ত আকর্ষণীয়। ইন্ডো ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত এই প্রাসাদটি প্রধানত ইটের তৈরি, তবে এর সম্মুখ ভাগে সাদা মার্বেল পাথরের অলঙ্করণ একে এক রাজকীয় শোভা দান করেছে। শোনা যায় তাজমহলের আদলে এর নকশা করা হয়েছিল, আর সে কারণেই এর নামকরণ হয়েছে তাজহাট। তবে প্রাসাদের প্রতিটি কোণায় রয়েছে দৃষ্টিনন্দন গম্বুজ এবং এর বিশাল বারান্দাগুলো মার্বেল পাথরে মোড়ানো, যা সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। প্রাসাদের ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, হলরুম এবং একটি বিশাল নাচঘর, যেখানে একসময় উৎসব, অনুষ্ঠান আর বিনোদনের আয়োজন করা হতো। তাজহাট জমিদার বাড়ির ইতিহাস বহু ঘটনার সাক্ষীও বটে। মহারাজা গোপাল লাল রায় বাহাদুর ছিলেন একজন বিদ্যুৎসাহী এবং শিল্পানুরাগী জমিদার। তার পৃষ্ঠপোষকতায় তাজহাট এলাকায় শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। তবে জমিদারি প্রথা বিলুপ্তির পর এই প্রাসাদের জৌলুস কমতে শুরু করে। বিভিন্ন সময়ে এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে। স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশ সরকার তাজহাট জমিদার বাড়িকে রংপুর জাদুঘর হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই জাদুঘরে প্রাচীন পাণ্ডুলিপি, ক্যালিগ্রাফি, কালো পাথরের মূর্তি এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল দশম ও একাদশ শতাব্দীর বিভিন্ন দেবদেবীর মূর্তি, পোড়ামাটির ফলক এবং সুলতানি আমলের মুদ্রা। এই নিদর্শনগুলো বাংলার ইতিহাস ও সংস্কৃতির উপর মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে ভাগ করা হয়েছে, যেখানে প্রত্নতন্ত্র, শিল্পকলা এবং নৃতত্ত্ব সম্পর্কিত বিভিন্ন সংগ্রহ প্রদর্শিত হয়। তবে তাজহাট জমিদার বাড়ি কেবল একটি ঐতিহাসিক স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্রও বটে। এর বাগানগুলো সুপরিকল্পিত এবং ফুলের গাছ, লতা গুল্মে সজ্জিত, যা দর্শনার্থীদের প্রশান্তি এনে দেয়। এটি শিক্ষামূলক ভ্রমণের জন্য একটি চমৎকার স্থান, যেখানে শিক্ষার্থীরা বাংলার অতীত সম্পর্কে জানতে পারে এবং এর স্থাপত্য ও শিল্পের মহিমা উপলব্ধি করতে পারে। রংপুর তাজহাট জমিদার বাড়ি তাই শুধু ইটের কাঠামো নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। এটি জমিদারদের আভিজাত্য, ব্রিটিশ শাসনের প্রভাব এবং বাংলার শিল্প সংস্কৃতির ধারাবাহিকতার এক নীরব সাক্ষী। এর প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে শত শত বছরের গল্প, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজেই জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর আমরা প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে আগামী রবিবার সকাল 7:30। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় 21শে সকাল অনুষ্ঠানে। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।